আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সংক্রান্তে। বিশাল একটি নিয়োগ, হ্যাঁ, 968টি পদের একটি বিশাল নিয়োগ। আসলে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের একটি সুবর্ণ সুযোগ যে এখানে জেলা জজ, অধস্থন আদালত অথবা ট্রাইব্যুনাল সহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হচ্ছে চাকরি করার সুবর্ণ একটি সুযোগ। হ্যাঁ, আলোচনা করার চেষ্টা করব যে কিভাবে আপনারা আবেদন করতে পারেন বা কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়ার পথ সহজ হবে সেই বিষয় সংক্রান্তে। এবং এখানে দুটি সেক্টর ভাগ করা আছে, যে একটি জেলা জজ ও অধস্থন আদালত গুলোতে অ্যাপ্লাই করা যাবে, আরেকটি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দুটি সেক্টর আছে, দুটি সেক্টরে আলাদা আলাদাভাবে আবেদন করার পদ্ধতি এখানে উল্লেখ করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখন আমি প্রতিটি পদে আলাদা আলাদাভাবে আলোচনা করব যে কোন পদের কি যোগ্যতা থাকা উচিত বা কিভাবে আপনারা পড়াশোনা করলে চাকরি পাবেন আল্লাহর রহমতে। তাহলে আমরা শুরু করি। প্রথমেই আছে ষাট লিপিকার। এখানে জেলা জজ ও অধস্থন আদালতে অ্যাপ্লাই করা যাবে। এটা 13তম গ্রেডের 62টি পদ রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে, আর কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। এখানে বলে রাখি যে ষাট লিপিকার যে পদগুলো থাকে সেই পদ সমূহের ষাট লিপি অবশ্যই জানা থাকতে হবে। ষাট লিপিতে যে স্ট্যান্ডার্ড যে রয়েছে, যেমন ষাট লিপিতে আপনার প্রতি মিনিটে স্পিড থাকতে হবে ইংরেজিতে 80, বাংলায় 50। তাহলে আপনি যদি উত্তীর্ণ হন এবং কম্পিউটারে উত্তীর্ণ হন, দেখা গেল যে আপনি এমসিকিউ রিটেন সব টিকলেন, প্র্যাকটিক্যালে যে এই ষাট লিপি এবং কম্পিউটারে ব্যবহারিক পাশ করলেন না, তখন হচ্ছে আপনি অনুত্তীর্ণ ভাবে বিবেচিত হবেন। এই জন্য অবশ্যই চাকরি প্রস্তুতির ক্ষেত্রে কম্পিউটার জানার কোনো বিকল্প নাই, অবশ্যই আপনাদের কম্পিউটার জানা উচিত। এর পাশাপাশি ষাটলিপি যদি শেখার সুযোগ হয় তাহলে আপনারা ষাটলিপি শিখবেন। এরপরে আছে স্টেনোগ্রাফার। আর যারা হচ্ছে কর্মরত আছেন, বিশেষ করে জেলা জজ বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত আছেন, তাদের জন্য অগ্রাধিকার। হ্যাঁ, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে তাদের সর্বোচ্চ বয়সসীমা 40 বছর পর্যন্ত কাউন্ট করা হবে এবং তাদেরকে ফর্ম পূরণের সময় অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে বা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যেহেতু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে। এর পরবর্তী পদে আমরা চলে যাই। ক্রমিক নাম্বার 1-এর প্রথমটি বলেছি, দ্বিতীয়টি হচ্ছে স্টেনোগ্রাফার। এটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাপ্লাই করার সুযোগ। এটা 20টি পদ রয়েছে। এখানে অবশ্যই স্টেনোগ্রাফারের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস, যেমন 4 বছর মেয়াদী স্নাতক, অথবা ডিগ্রি পাস হতে হবে। 3 বছর মেয়াদী যে ডিগ্রি, সেই ডিগ্রি পাস হতে হবে। এখানেও কম্পিউটার ব্যবহারে দক্ষতা চেয়েছে। এবার ক্রমিক নম্বর 2 আছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এখানে 173টি পদ, আসলে বিশাল একটি সংখ্যা। এখানে আপনার স্নাতক পাস অথবা সমমানের পাস হতে হবে, অর্থাৎ অনার্স অথবা সমমানের 4 বছর মেয়াদী, 3 বছর মেয়াদী যে ডিগ্রি সেটা। এটা 14তম গ্রেডের। এটা জেলা জজ এবং অধস্থন আদালত অনুকূলে। আর ক্রমিক নম্বর 2 এর দ্বিতীয়টি হচ্ছে স্টেনোটাইপিস্ট বা 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর। এটাও হচ্ছে 78টি পদ রয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এর পরবর্তী 3 নম্বর ক্রমিকে আছে বেঞ্চ সহকারী, গ্রেড 15তম গ্রেড। এটি 11টি পদ। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন।
বর্তমানে আসলে যারা চাকরি প্রস্তুতি নেয় তারা প্রায়ই হচ্ছে অনার্স বা ডিগ্রি পাস হয়ে থাকেন। আর আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ করেই পড়াশোনা চালিয়ে যান এবং চাকরির প্রস্তুতি নিতে থাকেন, আসলে রিজিকের মালিক তো মহান আল্লাহ তাআলা। উনি যদি আপনার রিজিকের ব্যবস্থা দ্রুত করে দেন, তাহলে পরিবার এবং আপনি টেনশন মুক্ত হলেন। হ্যাঁ, তাহলে বেঞ্চ সহকারী 16তম গ্রেড, এটিতে হচ্ছে 69টি পদ রয়েছে। এটাও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক বা ডিগ্রি পাস, কম্পিউটারে পারদর্শী ব্যক্তিগণকে অগ্রাধিকার দিবে। হ্যাঁ, দেখেন আপনাদের আমি আসলে প্রিন্ট করে নিয়েছি তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। অনেকে বুঝতে পারেন না যে কোনটা অ্যাপ্লাই করবেন। তবে প্রথমেই পরামর্শ থাকবে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেটা আপনার পছন্দনীয় পদ, সেই পদটিতে আপনি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এরপরে যদি অতিরিক্ত কোনোটাই অ্যাপ্লাই করতে চান, তাহলে সেইগুলোতে অ্যাপ্লাই করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে একটা অ্যাপ্লাই করার পর আরেকটা অ্যাপ্লাই করা যায় না। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে পছন্দসই যে পদ আপনি পছন্দ করেন সেটা অ্যাপ্লাই না করে অন্যটা করলেন। এটা হয় অনেক নিয়োগের অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে, এটা জটিলতার সৃষ্টি হয়। এর পরবর্তী পদ হচ্ছে 4 নম্বর ক্রমিকে বর্ণিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16। এটা হচ্ছে সিএমএম আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অনুকূলে 12টি পদ। এটা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আর এরপর আছে গাড়ি চালক 12টি। এখানে দুইটা আসলে সেক্টর, একটা হচ্ছে জেলা জজ ও অধস্তন আদালত, প্রথমেই বলেছি। দ্বিতীয়টি হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটা জেলা জজ হচ্ছে বিশেষ করে জেলা পর্যায়ে থাকে। আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতগুলোতে হচ্ছে বিশেষ করে মেট্রোপলিটন এরিয়াতে, যেমন বিভাগীয় শহরগুলোতে সাধারণত থাকে, বা মেট্রোপলিটন এরিয়া যেগুলো, সেইগুলোতেই হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতগুলো থাকেন। যাদের ইচ্ছা আপনারা বিভাগীয় শহরে চাকরি করবেন, তারা অবশ্যই এই অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই CJM অথবা CMM কোড সিলেক্ট করতে হবে। আর যারা জেলা পর্যায়ে যেমন মাগুরা, যশোর, নড়াইল অ্যাপ্লাই করতে চান, তারা অবশ্যই DJ অপশন সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আর বিভাগীয় পর্যায়ে বলতে যেমন খুলনা বিভাগের কেউ অ্যাপ্লাই করতে চাইলে তখন CJM এই অপশনটা অ্যাপ্লাই করতে পারেন। আর যারা চাকরিরত প্রার্থী, তারা অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে। আপনি আবেদনের ধরেন আগামীকাল আবেদন করলেন, অনলাইনে অ্যাপ্লাই করলেন, আজকে কর্তৃপক্ষ বরাবর একটি আবেদন করবেন যে আমি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন এবং অংশগ্রহণ করতে ইচ্ছুক, এরকম একটা অনুমতি নিয়ে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। না হলে আপনি যখন চাকরির জন্য সুপারিশ প্রাপ্ত হবেন, তখন কর্তৃপক্ষের অনুমতি না থাকলে আপনাকে অব্যাহতি দিবে না। এই ছিল হচ্ছে ছোট্ট করে নিয়োগ বিজ্ঞপ্তির একটু পরিচিতি বা বিস্তারিত আলোচনা। এখন আমরা এই নিয়োগ পড়াশোনার ক্ষেত্রে বা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি বা কিভাবে আমরা পড়াশোনা করলে চাকরি পাওয়ার পথ সহজ হবে। প্রথমে বলে রাখি, আপনারা MCQ রিটেন কেন্দ্রিক দুইভাবে প্রস্তুতি নেবেন। অর্থাৎ আপনারা বিস্তারিত জেনে পড়াশোনা করবেন। বিশেষ করে রিটেন কেন্দ্রিক আপনারা যদি পড়াশোনা করেন, তাহলে MCQ রিটেন দুইটাই কভার হয়। হ্যাঁ, শর্টকাট আপনি আগালে খুব বেশি দূর আগাতে পারবেন না। সেই কারণে আমি সবসময় বলি যে সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে, নিজের উপর আস্থা রেখে কৌশলে ধৈর্য সহকারে কঠোর পরিশ্রম করেন, ইনশাল্লাহ সফলতা আসবে। তাই সেই কারণে প্রথম কাজ হবে যে এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছে বিগত সালের, সেই প্রশ্নগুলো আপনারা সংগ্রহ করবেন এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবেন। কারণ বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নাই। আপনারা যখন বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন, তখন বুঝতে পারবেন যে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো হচ্ছে। তখন আপনার টপিক অনুযায়ী আপনার দুর্বলতা এবং যে টপিকগুলো আপনি ভালো পারেন সেই বিষয়গুলো বুঝতে পারেন। আর বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টে সাবজেক্টের উপরেই তো সাধারণত পরীক্ষাগুলো হয়ে থাকে, MCQ এবং
রিটেন। তা সে কারণে ইংরেজি এবং ম্যাথের ক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্বটা বেশি দিবেন, কারণ ইংরেজি এবং ম্যাথ আপনি যখন বস হয়ে যাবেন তখন যে কোনো চাকরি পরীক্ষায় আপনি টিকবেন। হ্যাঁ, এমসিকিউ বলেন বা রিটেন বলেন, ইংরেজি এবং ম্যাথ আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। সে কারণে যেটা বললাম যে বিগত সালের প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই। অবশ্যই যে বিগত সালের যে বিভিন্ন আদালত বা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছে বা গত 1-2 বছরের যে রিটেন পরীক্ষাগুলো হয়েছে বা এমসিকিউ, সেগুলো আপনারা দেখেন, বেশি বেশি পড়াশোনা করেন বা সমাধান করেন, তখন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। দেখবেন যে বারবার প্রশ্ন রিপিট হচ্ছে, বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে এবং রিটেনের ক্ষেত্রেও। এমসিকিউর ক্ষেত্রে বিগত সালের ঘুরে ফিরে বাংলা, ইংরেজি, গণিত, এগুলো তো আসলে চেঞ্জ হয় না, সাধারণ জ্ঞান চেঞ্জ হয়। তো এইগুলো যখন আপনাদের আয়ত্তে চলে আসবে তখন আপনাদের কাছে মানে অনেক কনফিডেন্স কাজ করবে। এর পাশাপাশি আপনারা যে কোনো কোচিং সেন্টার বা যে কোনো ভালো শিক্ষকের সহযোগিতা নিতে পারেন। কারণ হচ্ছে আসলে একটা ভালো গাইডলাইন না পেলে খুব বেশি দূর আগানো বেশ কষ্টসার। একা একা আসলে খুব বেশি আগানো যায় না, প্রতিযোগী থাকে না। যে কোনো একটা গাইডলাইন আপনারা যখন পাবেন বা যে কোনো স্যারের সান্নিধ্যে থাকবেন, তখন আপনাদের মধ্যে কনফিডেন্স গ্রো করবে। হ্যাঁ, কনফিডেন্স যখন নিজেদের মধ্যে চলে আসবে, কনফিডেন্স বলতে সরি, প্রতিযোগিতা, প্রতিযোগিতা, কনফিডেন্সের পাশাপাশি আপনারা যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে আপনাদের একটা প্রতিযোগিতাপূর্ণ মনোভাব তৈরি হবে। কারণ বর্তমানে চাকরির প্রস্তুতি বা পড়াশোনার ক্ষেত্রে প্রতিযোগিতা খুব প্রতিযোগিতাপূর্ণ। কারণ দেখা যাচ্ছে যেখানে পদ 100টা, সেখানে অ্যাপ্লাই করতেছে 1 লাখ 2 লাখ পরীক্ষার্থী, কারণ বাংলাদেশে বেকারের সংখ্যা অনেক। তো সে কারণে আপনাদেরকে কৌশল লাগাতে হবে। আম, সেজন্যই বলেছি যে বিগত সালে প্রশ্ন সমাধানের বিকল্প নাই। এর পাশাপাশি আপনারা টপিক অনুযায়ী ধরে ধরে পড়বেন। যেমন বাংলার নির্দিষ্ট কিছু টপিক থাকে, যেমন রিটেনের ক্ষেত্রে সমাস, কারক, হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ, এক কথায় প্রকাশ, বাগধারা, এগুলো তো কমন টপিক। হ্যাঁ, আর এমসিকিউর ক্ষেত্রে আরো অনেকগুলো টপিক রয়েছে, সেই টপিকগুলো আপনারা সিলেবাস অনুযায়ী পড়বেন। আর হচ্ছে ইংরেজি, ম্যাথের ক্ষেত্রে তো প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। বেসিক, মূল কথা হচ্ছে আপনার বেসিক যত স্ট্রং হবে আপনি চাকরি প্রস্তুতির ক্ষেত্রে তত এগিয়ে থাকবেন। সে কারণে বেসিকগুলো আপনারা ক্লিয়ার করে পড়ার চেষ্টা করবেন। বেসিক বলতে আমরা কি বুঝি? বেসিক হচ্ছে আপনাদেরকে সহজভাবে বোঝাই যে আর্টিকেলস এর যে রুলস গুলো, যে কোথায় এ বসবে, এন বসবে, দি বসবে, এই রুলস গুলো যদি আপনার জানা থাকে, মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, এগুলো যদি জানা থাকে তাহলে আপনি প্রশ্ন যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে দিক না কেন আপনি কিন্তু পারবেন। আর যদি আপনি মুখস্থ করেন যে এই সেন্টেন্স, এই ওয়ার্ডের পরে এটা বসবে, দু একটা তো থাকবেই যে এই ওয়ার্ডগুলোর পরে এটা বসবে, কিন্তু ওই সেন্টেন্স যদি মুখস্থ করেন, কারণ সেন্টেন্স তো ঘুরিয়ে দিতেই পারে, তাই না? তো সেই কারণে আপনাদেরকে বেসিক রুলস গুলো জানা জরুরি। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে, ম্যাথে আসলে অনেকেই খুব ভয় পান, কিন্তু ম্যাথের মতো মজার জিনিস নাই। আপনি যখন বারবার প্র্যাকটিস করবেন তখন এটা আপনার কাছে সহজ হয়ে যাবে। সে কারণে ম্যাথ আপনারা নিয়মিত প্র্যাকটিস করবেন। আর হচ্ছে ম্যাথের যে সূত্রগুলো রয়েছে, সূত্রগুলো বারবার পড়ে মুখস্থ রাখার চেষ্টা করবেন, বা বিগত সালের প্রশ্ন যখন আপনারা সলভ করবেন বা পড়বেন তখন দেখবেন যে আহ, সূত্রগুলো এমনি মাথার মধ্যে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, এই ছিল হচ্ছে ছোট্ট করে পরামর্শ দেওয়ার চেষ্টা যে যত বেশি আপনারা বিগত সালের প্রশ্ন পড়বেন তত নিজেদের মধ্যে কনফিডেন্স গ্রো করবে। কারণ বিগত সালের প্রশ্ন সমাধান করার বিকল্প নাই। এটা আমি বারবার এই কারণে বলি যে আমি বিগত সালের প্রশ্ন সমাধান করেই দেখা যাচ্ছে প্রতিটা পরীক্ষায় প্রায় 70 থেকে 80% বা 60% প্রশ্ন কমন পাচ্ছি। হ্যাঁ, আর এটা করলে হয় কি, আপনি প্রশ্নের ধরন, প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পান।
এটা অনেকেই বোঝে না, যারা নতুন চাকরি প্রস্তুতি নেবেন তারা অবশ্যই এই কাজটা করবেন, কারণ যে সেক্টরে আপনি আগাবেন সেই সেক্টরের প্রশ্নগুলো আপনি সমাধান করার চেষ্টা করবেন বা জানার চেষ্টা করবেন যে বিগত সালের কি ধরনের প্রশ্ন এসেছে। সেটা যখন আপনার আয়ত্তে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন টপিক পড়তে হবে আর কি পড়তে হবে কি পড়তে হবে না। আর অবশ্যই বারবার আমি একটা কথা বলি যে চাকরির প্রস্তুতি আসলে লং টার্ম একটা জার্নি। এখানে আপনার নিয়মিত পড়াশোনা করতে হবে, ধৈর্য, প্রচুর ধৈর্য থাকতে হবে। কারণ কেউ দেখা যাচ্ছে যে 6 মাসের মধ্যেও চাকরি পেয়ে যাবে, আর কেউ 2 বছরেও হচ্ছে না এরকম। কিন্তু আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, তার উপর বিশ্বাস রেখে আপনি কঠোর পরিশ্রম করুন, সফলতা ইনশাল্লাহ ধরা দিবে। আর হচ্ছে অবশ্যই বাবা মার প্রতি আহ, শ্রদ্ধা প্রদর্শন করবেন, সবার সাথে ভালো আচরণ করবেন, কারণ এই জিনিসগুলো বারবার বলি কেন, কারণ সবার দোয়া ছাড়া আসলে খুব বেশি দূর এগোনো যায় না। কারণ বাবা মার, বিশেষ করে বাবা মার দোয়া আপনার সাথে থাকলে আপনি মানে কি বলে 7 সাগর 13 নদী দিয়ে পাড়ি দিতে পারবেন। হ্যাঁ, আহ, আর আমি আসলে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমি এই জিনিসগুলো ফলো করে আল্লাহর রহমতে মোটামুটি একটা পর্যায়ে আসতে পেরেছি। একটা চাকরি 8 বছর করেছি এবং আরেকটি চাকরিতে যোগদান করেছি। তা সেই কারণেই হচ্ছে আপনারা নিয়মিত পড়াশোনা করুন। আমিও চাই যাতে আমার দ্বারা কারো উপকার যদি হয় এটা আমার কাজে দিবে। হ্যাঁ, যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। উম, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। নতুন আরেকটি পরামর্শমূলক ক্লাস বা ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে পড়াশোনা করবেন। আর যত মডেল টেস্ট বা নিয়োগ পরীক্ষা হয় বেশি বেশি পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করুন, কারণ পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনাদের দুর্বলতা এবং ভয়ভীতি অনেকটা দূর হয়। হ্যাঁ, কারণ পরীক্ষায় আপনি সাহস করে যদি একবার অংশগ্রহণ করতে পারেন তখন আস্তে আস্তে দেখবেন যে টেকা শুরু হলে বা পাশ করা শুরু হলে তখন আপনার মধ্যে অটোমেটিকলি একটা কনফিডেন্স চলে আসবে, তখন আপনি ইজিলি অনেক পরীক্ষায় পাশ করতে পারবেন। হ্যাঁ, তখন মানুষ কিন্তু পরীক্ষার হলে যে অনেক জানা জিনিস ভুলে যায় এই ভয়ের কারণে। আপনার ভিতর যখন ভয় কাজ করবে না তখন অনেক না পারা জিনিসও আপনি পারবেন। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।